Audio Jungle. আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে প্যাসেজ নারেশন করতে হয়। প্যাসেজ নারেশনের ডিরেক্ট টু ইনডিরেক্ট। তো প্যাসেজ নারেশন করার আগে আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে কে কার সাথে কথা বলছে, অর্থাৎ পুরো প্যাসেজটা আগে পড়ব আমি, তারপর আগে চিহ্নিত করব এখানে কে স্পিকার আর কে লিসেনার, অর্থাৎ বক্তা এবং শ্রোতা এই দুটো বিষয় আগে ক্লিয়ার করতে হবে। তারপরে ক্লিয়ার করতে হবে রিপোর্টেড স্পিচ কোন ধরনের। এর মানে হচ্ছে বক্তা যে বক্তব্যটি দিয়েছে বা যে কথাটা বলেছে সেটা অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না এক্সক্লামেটরি, অর্থাৎ এই বিষয়গুলো আগে চিহ্নিত করতে হবে। অ্যান্ড 3 নম্বর হচ্ছে টেন্স, অর্থাৎ বক্তা যে বক্তব্যটি দিয়েছে সেটা কোন টেন্সে পড়েছে। এই তিনটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমরা অনেকেই মনে করি আসলে দু একটা নিয়ম শিখে আমরা হয়তো প্যাসেজ নারেশন করতে পারবো। আসলে দেখো, দ্যার ইজ নো শর্টকাট ওয়ে অফ সাকসেস। সফলতার কোনো শর্টকাট ওয়ে নাই। তো একটু কষ্ট করে হলেও আমাদেরকে বুঝে বুঝে করতে হবে এবং সেটার জন্য পুরো নিয়মটাই ফলো করতে হবে। প্রথম নিয়মটা দেখি আমরা। হাউ আর ইউ, হাসান সেড টু কামাল। হাসান কামালকে বলল কেমন আছে। দেখো এখানে কিন্তু আগে ছিল আমাদের এরকম যে হাসান সেড টু কামাল হাউ আর ইউ, কিন্তু এখানে তা নয়। এখানে আছে আগে আছে প্রশ্নটা আছে হাউ আর ইউ, অর্থাৎ এই স্পিচটা আগে আছে, তারপর এখানে স্পিকার হাসান আর লিসেনার হচ্ছে কামাল। আই এম ওয়েল সেড কামাল, কামাল বলল আমি ভালো, তাহলে এটা সে উত্তর দিয়েছে। তাহলে আমাদের প্রশ্ন ছিল আগে কি কে কার সাথে কথা বলছে, সেটা আমরা চিহ্নিত করলাম। হাসান কামালের সাথে কথা বলছে। তাহলে আমরা এই স্পিকার এবং লিসেনারটাকে প্রথমে নিয়ে আসবো। হাসান, এখন খেয়াল করো 2 নম্বরটা কি ছিল, রিপোর্টের স্পিচটা কোন ধরনের। হাউ আর ইউ এটা কোন ধরনের, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের এই সেড টুর পরিবর্তে হবে আস্কড। কাকে জিজ্ঞেস করছে, কামালকে জিজ্ঞেস করেছে, কামাল। এবার দেখো হাউ আর ইউ, তার মানে এখানে আছে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড, আর আমরা জানি যে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন শুরু হলে ওটা ইনভার্টেড কমার পরিবর্তে তাই হয় হাউ, আর এটা হয়ে যাবে এখন অ্যাসার্টিভ। আমরা পার্সন পরিবর্তন নিয়মের সময় শিখছিলাম যে সেটা কি, যে নাম্বার 1 এটা, অর্থাৎ এই ভার্বের সাবজেক্টটা 1 আর অবজেক্টটা 2, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট 1 আর অবজেক্টটা 2। তাহলে এখানে আবার ওইটা অনুসারে এটা হবে পার্সন অনুসারে, সেটা হচ্ছে এটা যে ফার্স্ট পার্সনের তাহলে 1 আর সেকেন্ড পার্সনের 2, ইউটা আমাদের অবশ্যই সেকেন্ড পার্সন, এই জন্য এখানে হবে 2। এবার এই 1-এর সাথে 1 এর পরিবর্তন হয়, 2 এর সাথে 2 এর পরিবর্তন। দেখো এখানে 2 আছে, 2টাকে ইউ, তার মানে এটা হচ্ছে কামাল নিজেই। আর আমাদের এটা হবে অ্যাসার্টিভ। তাহলে হাসান আস্ট কামাল হাউ, এটা হচ্ছে কামাল নিজে, তাহলে কামালের প্রোনাউন হচ্ছে হি। আর আমরা জানি এমবিজার থাকলে হয় ওয়াজার, তাহলে হবে এখানে ওয়াজ। হাসান আস্ট কামাল হাউ হি ওয়াজ, এ পর্যন্ত। তারপরে দেখো বলছে আই এম ওয়েল সেড কামাল, এটা কামাল বলেছে, এটা এই অংশটা শেষে আছে, এটা আমাদের প্রথমে আনতে হবে। তাহলে লিখবো আমরা কামাল ইট দ্যাট। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়, দ্যাট দিলাম। তারপরে আইটাকে কামাল বলেছে, তার মানে আইটা হচ্ছে কামাল নিজেই, তাহলে তার প্রোনাউন হি। এম আছে, তাহলে হয়ে যাবে ওয়াজ ওয়েল। 2 নাম্বার নিয়মটা দেখো, কোনো বক্তার একাধিক উক্তি থাকলে, তার মানে মনে করো কোনো স্পিকার
তিনি পরপর দুইটা বক্তব্য দিয়েছেন বা দুইবার কথা বলেছেন, সেক্ষেত্রে কী হতে পারে? হতে পারে তিনি দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলেছেন, যে দুইটা অ্যাসার্টিভ, হতে পারে তিনি দুইটা ইন্টারেটিভ বলেছেন। যদি এরকম হয় তাহলে আমরা ওই দুইটা সেন্টেন্সকে মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত করতে পারবো। অর্থাৎ যদি অ্যাসার্টিভ টু অ্যাসার্টিভ হয় সেই ক্ষেত্রে অ্যান্ড হবে, এবং পরবর্তীতে আমাদের কোনো রিপোর্টিং ভার্বের দরকার হবে না। ইন্টারোগেটিভের ক্ষেত্রেও একই নিয়ম, দুইটা ইন্টারোগেটিভ তাহলে মাঝখানে অ্যান্ড দেব, এবং এরপরে আর কোনো রিপোর্টিং ভার্ব দরকার নেই, এখানে সরাসরি আমরা ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা লিখতে পারবো। যেমন ধরো, হি সেড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই ক্যান কাম টুমরো। হি সেড, সে বলল, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। দেখো এটা অ্যাসার্টিভ। পরটা দেখো, হি ক্যান, আই ক্যান কাম টুমরো, তার মানে দুটো অ্যাসার্টিভ আমাদের। তার আমরা লিখবো হি সেড, আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাটের উপর এন বাটে কোয়ার পরিবর্তে দ্যাট হয়। দ্যাট আইটা কি, যেহেতু হি বলছে তাহলে আইটা হি, হি, আর আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, তাহলে এখানে হবে হ্যাড ডান দ্য ওয়ার্ক। আমাদের এই পর্যন্ত আসা হয়েছে। এবার খেয়াল করো যে এখানে ফুল স্টপ ছিল, কিন্তু দুটো অ্যাসার্টিভ এবং একজনই বলেছেন কথাটা, তাহলে আমরা দেবো অ্যান্ড। অনেকে আমরা এখানে অ্যাডেড, দ্যাট, সেড, দ্যাট, অলসো এগুলো দেওয়া যেতে পারে, তবে দরকার মনে করছি না, যেহেতু পাশাপাশি দুটো সেন্টেন্স আছে এবং একই বক্তা বলেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা দেওয়ার দরকার নেই। এখন শুধু এটা লিখলেই হবে। আইটাকে, আইটা হচ্ছে হি, হি ক্যান থাকলে হয় কোড কাম, টুমরো থাকলে হবে নেক্সট ডে। নেক্সট এক্সাম্পল, হি সেড টু মি, হু আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট। খেয়াল করো এখানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এই দুটা প্রশ্নই হি এ করেছে, তাহলে হচ্ছে আমাদের হি, আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই সেড টু এর পরিবর্তে হবে আস্কড মি। ইনভার্টেড কমার পরিবর্তে হয় ইফ বা ডব্লিউএস ওয়ার্ড, যেহেতু এখানে ডব্লিউএস ওয়ার্ড আছে তাহলে আমাদের এখানে ডব্লিউএস ওয়ার্ডই হবে। হু আর ইউ, আমরা জানি পার্সন পরিবর্তনের নিয়ম 1 2, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট 1, এটার অবজেক্ট 2, আর এখানে আমাদের পার্সন অনুসারে যেহেতু এটা সেকেন্ড পার্সন তাহলে 2, এই 2টাকে এই মি, আর এটা এখানে সাবজেক্ট, তাহলে হবে এটা এখানে এসে সাবজেক্ট হয়ে যাবে, এই মিটা এখানে এসে সাবজেক্ট হয়ে যাবে, তাহলে হো আই, আর এম যা থাকলে হয় ওয়াজার, তাহলে এখানে হবে হো আই ওয়াজ। এই পর্যন্ত করা হয়ে গেল আমাদের। এবার খেয়াল করে এটাবো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা একটা প্রশ্ন করা হয়েছে এবং দুইটা যেহেতু একই বক্তা বলেছে আমরা পরপর দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি, তাহলে আমরা অ্যান্ড দিয়ে লিখতে পারবো। অ্যান্ড এখানে নতুন করে আমাদের কোনো রিপোর্টিং ভার্ব দেওয়ার দরকার নাই, শুধু আমরা এটা লিখলেই চলবে। হোয়াট ডু ইউ ছিল এখানে, দেখো ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে হোয়াট, ইউটা কি, এটা হচ্ছে মি, তার মানে এখানে হবে আই, আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে হয়ে যাবে আমাদের পাস্ট ইনডিফিনিট, বা বি ওয়ান থাকলে আমরা জানি বি টু হয়, ওয়ান্টেড। হি আস্কড মি হু আই ওয়াজ অ্যান্ড হোয়াট আই ওয়ান্টেড। খেয়াল করে এখানে আমাদের অ্যান্ডের পরে কোনো রিপোর্টিং ভার্ব দেওয়ার দরকার হয় নাই। এবার এটা খেয়াল করো, যদি অ্যাসার্টিভ প্লাস ইন্টারোগেটিভ অথবা ইম্পারেটিভ অথবা অপটেটিভ, তাহলে কি হবে? তাহলে এখানে এই দুটা সেন্টেন্সে যুক্ত করার ক্ষেত্রে আমরা অ্যান্ড লিখব, তারপরে এই সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্ব হবে, তাহলে ইন্টারোগেটিভ থাকলে হবে অ্যান্ড আস্কড। যেহেতু ইম্পারেটিভ এখানে আমাদের সেটা অনেকগুলো হয়, আমরা জানি যে
অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, মানে তোমরা সেটা জানো যে আসলে কী কী হয়। রিকোয়েস্ট হতে পারে। আর অপটেটিভে কি হয় আমরা জানি, প্রে অর প্রেড। অর্থাৎ এই অ্যাসার্টিভের পরে যেটা থাকবে ওই সেন্টেন্স অনুসারে আমাদের রিপোর্টিং ভার্ব হবে। আবার মনে করো এই পাশে অ্যাসার্টিভ আছে, এই পাশে হয়ে গেল এই পাশে ইন্টারোগেটিভ, এই পাশে অ্যাসার্টিভ আছে, তাহলে আমাদের কী হবে, অ্যাসার্টিভ হলে কী হবে সেই ক্ষেত্রে, তখন এইখানে অ্যাসার্টিভের যেটা হয় সেটাই হবে। অর্থাৎ লাস্ট সেন্টেন্স অনুসারে আমাদের রিপোর্টিং ভার্ব বসবে। অর্থাৎ আমাদের লাস্ট সেন্টেন্স কোনটা আছে সেটা অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্ব বসাবো। আমরা এখানে লাস্ট সেন্টেন্স হিসেবে আমরা নিচ্ছি ইন্টারোগেটিভ, তাহলে আস্ট হচ্ছে, আর যদি অ্যাসার্টিভ আসে তাহলে সেইট হবে, এরকম আর কি। খেয়াল করো, হি সেড টু মি আই ডিড নট সি ইউ ইন দ্য স্কুল, হোয়ার ডিড ইউ গো। সে আমাকে বলল আমি তোমাকে স্কুলে দেখিনি, কোথায় গিয়েছিলে। প্রথমটা আমাদের কি, অ্যাসার্টিভ, কিন্তু দ্বিতীয়টা কি আমাদের ইন্টারোগেটিভ। তাহলে প্রথম হচ্ছে কি, হি সেটের পরে দিলাম টোল্ড মি, যেহেতু এটা অ্যাসার্টিভ তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। আইটা হচ্ছে কি হি, ডিড নট থাকলে হয় হ্যাড নট, হি হ্যাড নট। সি থাকলে হয় সিন। ইউটাকে সে আমাকে বললো আমি তোমাকে দেখিনি, মানে সে আমাকে দেখে নাই, তাহলে হবে এখানে এটা অবজেক্ট আছে মিটা, এখানে অবজেক্ট হবে মি ইন দ্য স্কুল। যেহেতু এটা অ্যাসার্টিভ ছিল এটা ইন্টারোগেটিভ, আমরা মাঝখানে অ্যান্ড দিলাম, অ্যান্ড। এইবার খেয়াল করো এই যেটা অ্যাসার্টিভ থাকলে পরে ইন্টারোগেটিভ বা যেটা থাকবে সেটার মধ্যে আমরা রিপোর্টিং ভার্ব দেবো। যেহেতু প্রশ্ন করছে আমাদের তাহলে এখানে কী হবে, আস্কড। অ্যান্ড আস্কড কাকে জিজ্ঞেস করছে এবার, সে আমাকে জিজ্ঞেস করেছে। অ্যান্ড আস্কড মি হোয়ার ডিড ইউ গো। এখানে সাবজেক্টের প্রথমে, কারণ আমরা জানি ওটা এখন অ্যাসার্টিভ হয়ে যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয়ে যাবে কি অ্যাসার্টিভ। তাহলে সাবজেক্ট আসছে, ইট হচ্ছে মি, মিটা হচ্ছে আই, আই। আর যেটা পাস্ট টেন্স আছে ডিড আছে দেখো, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, হোয়ার আই হ্যাড গন। খেয়াল করো এবার, হি সেড টু মি আই ডিড নট সি ইউ ইন দ্য স্কুল, হোয়ার ডিড ইউ গো। প্রথমটা আমাদের অ্যাসার্টিভ, পরেরটা আছে আমাদের ইন্টারোগেটিভ। হি টোল্ড মি দ্যাট, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট এটা হয়ে গেছে আমাদের পাস্ট পারফেক্ট, হি হ্যাড নট সিন মি ইন দ্য স্কুল। অ্যান্ড যেহেতু প্রশ্ন করেছে সেজন্য আবার লিখছি আস্কড, কাকে জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করেছে সেজন্য লিখছি মি, হোয়ার আই হ্যাড গন। পরটা খেয়াল করো, হ্যানা সেড টু মি হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, প্লিজ গিভ মি ইট। লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের কি এক্সক্লামেটরি, আর এটা ইম্পারেটিভ। তাহলে প্রথম হচ্ছে হ্যানা সেড টুর পরিবর্তে হবে এক্সক্লেইমড। কেন হবে, কারণ প্রথমটা আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লেইমড উইথ জয় দ্যাট। আর আমরা জানি অ্যাসার্টিভ এক্সক্লামেটরি সেন্টেন্সটা হয়ে যাবে আমাদের অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে আনতে হবে সাবজেক্ট, তাহলে আসতেছে ইট, ইজ আছে হয়ে যাবে ওয়াজ, ইট ওয়াজ আ ভেরি নাইস ফ্লাওয়ার। আমরা এই পর্যন্ত করলাম। এখন দেখো প্লিজ গিভ মি ইট, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা দেব এই যে ইট ওয়াজ এ নাইস ফ্লাওয়ার, অ্যান্ড যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেবো এখানে একটা রিপোর্টিং ভার্ব লাগবে আমাদের। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে এই সেন্টেন্সের অর্থানুসারে, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচের অর্থানুসারে আমাদের কী হয়, রিপোর্টিং ভার্ব হয়। যেহেতু এটা আমাদের রিকোয়েস্ট বোঝাইছে এখানে, তাহলে আমরা লিখব
রিকোয়েস্টেড কাকে রিকোয়েস্ট করছে? আমাকে। রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমার পরিবর্তে হয় আমাদের টু হয়, টু এর পরে হয় ভার্বের বেস ফর্ম। গিভ মিটাকে হেনাকে দিতে বলছে আমাকে। দেখো, প্লিজ গিভ মি ইট, এটা আমাকে দাও। এটা কে বলেছিল? হেনা আমাকে বলেছিল। তার মানে মি মানে হচ্ছে এখানে হেনা। টু গিভ, যেহেতু হেনা মেয়ে, তাহলে হবে হার ইট। এখানে আমরা নাকি প্লিজের পরিবর্তে কাইন্ড লিখি বা কাইন্ডলি লিখতি, না লিখলেও সমস্যা নেই। এবার খেয়াল করো তাহলে কী হচ্ছে, হ্যানা সেড টু মি হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ এক্সক্লেমেশন মার্কস, প্লিজ গিভ মি ইট। এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স ছিল, আর এটা ছিল আমাদের ইম্পারেটিভ। আমরা এই দুটোর মাঝখানে দিয়েছি অ্যান্ড, এবং যেহেতু এটা ইম্পারেটিভ ছিল সেজন্য আমরা এখানে একটা রিপোর্টিং ভার্ব দিয়েছি, সেটা কি? রিকোয়েস্টেড। ওকে, আশা করি বুঝতে পেরেছো একটু। পরবর্তী নিয়মটা দেখো, অসম্পূর্ণ ডায়ালগ থাকলে অর্থানুসারে এবং টেন্স অনুসারে সম্পূর্ণ করতে হয়। দেখো, হাউ আর ইউ, হাসান সেড টু মি, ফাইন অ্যান্ড ইউ, সেড আই। দেখো, এখানে প্রশ্ন করছে হাসান আমাকে কেমন আছো, আর আমি বলেছি ফাইন। আমি কিন্তু বলিনি যে আই অ্যাম ফাইন, আমি শুধু বলেছি ফাইন। তার মানে আমার বলা উচিত ছিল আই এম ফাইন, সেটা না বলে আমি সংক্ষেপে বলেছি। আরও প্রশ্ন করেছি কি অ্যান্ড ইউ, তার মানে তুমি কেমন আছো। অ্যান্ড হাউ আর ইউ এটা করা ছিল, কিন্তু আমি সেটা বলি সংক্ষেপে বলেছি। এটাকে আমরা বলি অসম্পূর্ণ ডায়ালগ। এখন এটাকে আমরা অর্থানুসারে এবং টেন্স অনুসারে করবো। সেটা আবার কেমন? সেটা হচ্ছে, দেখো, আমাকে স্পিকার যে টেন্সে প্রশ্ন করেছে, কোন টেন্সে প্রশ্ন করেছে, এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এটাও প্রেজেন্ট টেন্স হবে, এটাও প্রেজেন্ট টেন্স হবে। আমার উত্তরটাও প্রেজেন্ট টেন্স, আমি যে প্রশ্নটা করেছি সেটাও প্রেজেন্ট টেন্স হবে। তার হচ্ছে হাসান সেটের পরিবর্তে যেটা প্রশ্ন করা হয়েছে, তাহলে আস্কড মি, আমাকে জিজ্ঞেস করছে। ইনভার্টেড কমার পরিবর্তে এখানে হচ্ছে হাউ, যেহেতু ডব্লিউএস ওয়ার্ড আছে তাই হাউ আই এম এর পড়তে ওয়াস। এই পর্যন্ত হলো। এবার দেখো, ফাইন অ্যান্ড ইউ, সেটাই, তার মানে হচ্ছে আমি উত্তর দিয়েছি এটা, আই রিপ্লাইড দ্যাট। ফাইন দিয়ে কী বোঝানো হয়েছে? এটা ছিল আসলে আই এম ফাইন, তাহলে সেই অনুসারে লিখতে হবে আই ওয়াজ ফাইন। তারপর দেখো, অ্যান্ড দিয়েছি আমি এখানে, অ্যান্ড দ্বারা প্রশ্ন করেছি। অ্যান্ড হাউ আর ইউ ছিল মূলত, এখানে ইউ দিয়ে বোঝানো হচ্ছে হাউ আর ইউ। তার মানে আমরা লিখবো অ্যান্ড, যেহেতু এখানে ভিন্ন প্রসঙ্গ আসছে অর্থাৎ প্রশ্ন করা হয়েছে, তাহলে আমরা লিখবো অ্যান্ডের পর একটা রিপোর্টিং ভার্ব লাগবে। কী লাগবে সেটা? যেহেতু প্রশ্ন করেছে সেজন্য আমাদের হবে আস্কড। অ্যান্ড আস্কড কাকে জিজ্ঞেস করছি? হাসানকে। অ্যান্ড আস্কড হিম। হাউ আর ইউ এটা ছিল মূলত, তাহলে হবে হাউ হি ওয়াস। চল পরবর্তী রুল দেখো, এস অর নো থাকলে সাবজেক্ট প্লাস, মানে এখানে সাবজেক্ট বলতে আসলে ওই স্পিকারের কথা বলা হচ্ছে, সাবজেক্ট প্লাস অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব লিখে রাখছি আমি শুধু, আসলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি ভার্ব হবে। সেটা আবার কি দেখো, এখানে হি সেড টু মি আর ইউ ইল, আই সেড নো অর ইয়েস, আমি দুটোই দিয়েছি এখানে। তাহলে কী হবে? আর ইউ ইল, তার মানে এটা প্রশ্ন করেছে আমাকে, হি আস্কড মি। এইবার এখানে কিন্তু কোনো ডব্লিউএস ওয়ার্ড নেই, আর আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডব্লিউএস ওয়ার্ড না থাকে সেই ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করি ইনভার্টেড কমার পরিবর্তে। ইফ আর ইউ ইল, ইউটাকে, ইট হচ্ছে
এই মিটা নিজে, এটা সাবজেক্ট হবে। ইফ আই আর এম ইজারের পরিবর্তে হয় ওয়াজ হয়, আর ইফ আই ওয়াজ ইল। আই সেড নো, আমি যদি এটুকু করি তাহলে হবে আই সেড, অথবা তোমরা এখানে রিপ্লাইড দিতে পারো, রিপ্লাইড এটাও দিতে পারো, দ্যাট। আমি যদি নো এটুকু করি তাহলে হবে ওই যে সাবজেক্ট, তাহলে কি সাবজেক্ট আই, আর আমি এটা কোন টেন্সে প্রশ্ন করেছিল সে আমাকে, এই যে এখান থেকে প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করেছিল, তাহলে এটা হবে প্রেজেন্ট টেন্স। তাহলে আই প্রেজেন্ট টেন্স তাহলে কী হয় আমরা জানি পাস্ট টেন্স হবে, আই ওয়াজ নট, মানে যেহেতু নো আছে সেই জন্য আমি ওয়াজ নট দিলাম। আর যদি বলি যে ইয়েস, আই সেড ইয়েস, তাহলে হবে নট বাদ যাবে, শুধু ওয়াজ হবে, আই ওয়াজ। পরবর্তী নিয়মটা দেখো, একই বক্তার দুটি উক্তির মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকলে, এই কথাটা গুরুত্বপূর্ণ এখানে, কারণ সম্পর্ক, তার মানে হচ্ছে প্রত্যেকটা কাজের একটা কারণ আছে বা ফলাফল আছে। আমরা ওই ধরনের সেন্টেন্স যখন যুক্ত করতে যাব তখন সিন্স, অ্যাজ, বিকজ দিয়ে যুক্ত করতে পারি। হি সেড আই উইল নট কাম টুমরো, আই এম ইল, আমি আগামীকাল আসবো না, আই এম ইল, এখানে কারণ বলছি কেন সে আসবে না, কারণ সে অসুস্থ। তার আমরা লিখব হি সেড দ্যাট, আইটা হচ্ছে হি নিজেই, তাহলে হি উড নট কাম, টুমরো থাকলে হয় নেক্সট ডে, নেক্সট ডে। এখানে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করতে পারি, অ্যান্ড দ্বারা করার চেয়ে সবচেয়ে ভালো হয় যেহেতু এটা কার্যক্রম সম্পর্ক, এটা কারণ এটা ফলাফল, আমরা জানি কারণ ফলাফল থাকলে সিন্স অ্যাজ যে কোনো একটা দিয়ে যুক্ত করা যায়। আমরা লিখলাম অ্যাজ অর বিকজ, যে কোনো একটা দিলেই হবে, তাহলে লিখলাম আমি অ্যাজ দিলাম এখানে, অ্যাজ হি ওয়াজ ইল। তোমরা চাইলে এখানে বিকজ দিতে পারো, আমি একটু অলস টাইপের তো তাই একটু ছোটো দেখে দিলাম অ্যাজ।